আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটছে, কালকে আরেকজনের সাথে ঘটবে, পরশু দিন আরেকজনের সাথে ঘটবে, তারাও এরকম বিচার পাবে না। এখন মৃত্যুর ঝুঁকিতে আছে এবং আমার গায়ে প্রচণ্ড জ্বর, ব্যথা, হাতুড় দিয়ে আঘাত করা হয়েছে, কারেন্টে শর্ট দিছে এবং আমার 2 পা একজন ধরে রাখছে, 2 হাত একজন ধরে রাখছে, মাথা একজন ধরে রাখছে, আমার গলাতে অটোমেটিকলি গরু জবাই করার ছুরি ধরা হয়েছে, আমাকে জবাই করবে। ঘটনা গত 27 তারিখে, 27/2/2025 গত বৃহস্পতিবার বিকাল 5টার সময় আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান শাহজাদপুরের কনফিডেন্স সেন্টার, বিল্ডিং 2 লিফটের 11তে আমার অফিস। সেখান থেকে আমি বিকাল 5টার দিকে আমার ব্যবসায়িক প্রায় 19 লক্ষ টাকা নিয়ে বিল্ডিংয়ের নিচে নামি। প্যাকেট করা ছিল টাকাগুলো, 1000 টাকার বান্ডিল। ওই দিন ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কারণে যে বেলা থাকতেই আমার বাসা বসুন্ধরায় আমার ওয়াইফকে ফোন দেই যে বেশ কিছু টাকা আছে, টাকাগুলো বাসায় রেখে আমি আবার অফিসে আসব। তো অফিস থেকে নেমে যখন আমি বিল্ডিংয়ের সামনে দাঁড়াই, অপরিচিত প্রায় 2-3 মিনিট আমি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো আমার নিজস্ব যে গাড়িটা, আমার ব্যবহার করা গাড়ি, এই গাড়িটা প্রবলেমের কারণে, আপনার ইঞ্জিনের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এটা ওয়ার্কশপে প্রায় 10 দিনের উপর এটা ঠিক করার জন্য, মেরামত করার জন্য দেওয়া হয়েছে। তা আমি ওখানে একটা আপনার ওই পাঠাও কিংবা ওভার কল করবো বিদায় দাঁড়াইছিলাম, বাসায় যাব। ইতিমধ্যেই আপনার অপরিচিত এক ব্যক্তি, কালো শার্ট পরা, হালকা দাড়ি, সে এসে আমার সামনে দাঁড়ায় বলতেছে, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম মনিরুজ্জামান। আপনার অফিসের নাম? আপনি কি অফিসের এমডি? জি। তখন এক পর্যায়ে আমাকে বলতেছে, একটু সাইডে আসার কথা আছে। তা আমার কেমন ডাউট হলো, আমি কি আপনাকে চিনি না, আপনার পরিচয় দেন, কি কথা? তখনই পিছন থেকে আমি পরে জানতে পারলাম ব্যক্তির নাম হচ্ছে মাহবুব। তো ধরো তো এই মাহবুব সাহেব, লম্বা একটা লোক, এটা আমাকে তুলে নিয়ে যাওয়ার পর আমি জানলাম ওনার নাম মাহবুব। লম্বা, ওনাকে আমি চিনি না। মাহবুব বলতেছে, এই শালার ধরে গাড়িতে তো লাগে। হ্যাঁ, তো তখন আমি পিছন থেকে আমাকে 5-7 জন এসে ঘিরে ফেললাম। সব ইয়াং ছেলে পেলে, সবার বয়স 22 থেকে 26 এর মাঝামাঝি, 26-28। এক পর্যায়ে আমি অনেক ধস্তাধস্তি, প্রথম চোটে এসে আমার কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে নিল। নেওয়ার পরে আমি এক পর্যায়ে দৌড় মেরে এই আমার কনফিডেন্স সেন্টারের বিল্ডিংয়ের ভিতরে যখন ঢুকতে যাই, তখন ওইখানে ফেলে আমাকে উত্তম মাধ্যম মার, যেটার আপনার সিসিটিভি ভিডিও ফুটেজ, এটা গণমাধ্যম কর্মী এবং আপনার গুলশান থানায়, এসব গুলশান থানা প্রশাসন গিয়ে আমি অপহরণের পরে এই বিল্ডিং কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজের ভিডিওটাও নিয়েছি। তো এক পর্যায়ে আপনার আমাকে নিয়ে যায়, এটা সিএনজিতে তুলে নিয়ে যায়। তো আপনার এটা হচ্ছে 5:30-6টার দিকে ঘটনা। নিয়ে যাওয়ার পরে আমাকে প্রচুর মারধর, লোহার হাতুড়ি, আপনার যে 2.5 ইঞ্চি মোটা যে আপনার ওই যে সবুজ প্লাস্টিকের পাইপ আছে, হ্যাঁ, একটা পাতলা একটা ছেলে ছিল, যে ছেলেটা আমাকে সবচেয়ে বেশি মারছে। পরে আমি নাম জানতে পারি, তার নাম রাসেল, ওর উপরে পাশা সর্দার। তো আমাকে নিয়ে যায় বসুন্ধরা যে ব্লকে একটা বাসা, অন্ধকার একটা বাসা, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বিল্ডিংটা নতুন, তেমন ভাড়াটিয়াও নেই ওই বাসা। লিফটের 2তে মেবি 3য় তলা নিয়ে গিয়ে একটা খালি রুমের মধ্যে আমাকে প্রচুর মার। এক পর্যায়ে আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমার টাকা দিতে হবে। তখন আমি এক পর্যায়ে রাত 8টার দিকে বললাম যে 7:30। আমাকে যখন মুক্তিপণ চাওয়া হচ্ছিল বারবার, আমার তো টাকা চাইতে গেলে হয় আপনারা যোগাযোগ করেন, আমাকে যোগাযোগ করতে দেন। আমার বলা একটা চেন ছিল, ওইটা নিয়ে নিছে। আমার মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে আপনার ভিসা কার্ড, আমার আমেরিকান এক্সপ্রেস ডুয়েল কারেন্সি কার্ড, সব কার্ডগুলো ছিল ব্যাংকের, ওগুলি নিয়ে নিছে। আপনার ওই কী বলে এই আর টাকার ব্যাগ তো আগেই নিয়ে নিছে ঘটনাস্থল থেকে। আর আপনার আমার অ্যাকাউন্টে, ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ছিল, আর সিটি ব্যাংকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ছিল, 3 লক্ষ টাকাও নিয়ে নিছে।
অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার, এগুলির এক্সেস আমি গুলশান থানায় দিছি উদ্ধার করার পরে। এত বড় একটা ঘটনা, 6 জন আসামিকেও গ্রেপ্তার করলো গুলশান থানা পুলিশ। ঘটনাস্থলে আমাকে উদ্ধার করার সময় ওখানে 6 জন আসামি ছিল। তো এত বড় একটা ঘটনা, যেখানে অপহরণ মুক্তিপণের মতো বিষয়, আমার ওয়াইফের কাছে ফোন দিয়ে তারা 70 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, সেটা রেকর্ড। এমনও কথা বলছে, যখন আমার ওয়াইফ বলছে যে এত টাকা আমি পাবো কোথায়, এখন আমাকে ছেড়ে দেন, এবং আমাকে ওখানে আটকায় রেখে আপনার জোরপূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে ভিডিও করে কথিত একটা মহিলাকে বানায় নিয়ে এসে যে ওই মহিলা আমার কাছে টাকা পাবে, যে 62 লাখ টাকা পাবে, এরকম একটা নাটক করে। কে নাটকটা করছে? কে যে মহিলাকে কে আনছে? ওরা এই সিন্ডিকেটে যারা ছিল আপনার ওখানে, আমি পরে নাম জানতে পারলাম, এটার নেপথ্য নায়ক ওই মামলা, আমার মামলার 1 নম্বর আসামি সাইফুল ইসলাম লিখন, এবং ওই যে রাসেল পাশা, আর ওই মহিলাটাই হচ্ছে এই সিন্ডিকেট। এই মহিলার নামে নাকি ঢাকার বিভিন্ন থানা অনেক মামলা টামলা আছে, পরে নাম জানতে পারলাম সুমনা সামনে। যাই হোক, আর সাথে 3-4 জন ছেলে ছিল, এরা আমার অপরিচিত, এদেরকে কাউকে চিনি না। আমাকে আর কি যখন কিডন্যাপ করে তখন তারা ওখানে ছিল, এবং আমাকে ওই স্পটে নিয়ে যাওয়ার পরেও এরাই ছিল, লোক বাড়েও নাই। 2-3 জন, আমি যাওয়ার পরে 2-3 জন অ্যাড হয়েছিল। হ্যাঁ, এদেরকে আমি স্পটে ওইভাবে দেখি নাই, আমাকে তুলে আনার সময় 3 জন কি 4 জন, এরা আমাকে উদ্ধার করার 1 ঘন্টা আগে ওই বাসা থেকে বের হয়ে চলে যায়। দেখলে আমি চিনবো, তো ওদের নাম ওরকম আমার সামনে কেউ বলেও নাই। তো বিষয়টা আপনার এত বড় একটা ঘটনা, এটা আসামি আপনার গত শুক্রবার 28 তারিখে আদালতে গুলশান থানা থেকে প্রেরণ করা হলো। সেই আসামি 2 তারিখে, মেবি গত সোমবারে 2 তারিখ কি 3 তারিখ ছিল, সেই দিন জামিন পেয়ে যায়। এবং সমস্ত আসামি, এটা কার গাফিলতি, আইনের প্রতি আমাদের যে শ্রদ্ধা আমরা এতদিন ছিলাম, যতটুকু শ্রদ্ধা ছিল, দিন দিন তো এখন দেখতেছি এই শ্রদ্ধা আমাদের আর আইনের প্রতি থাকবে না। বিজ্ঞ আদালত কিভাবে এত বড় একটা ঘটনার, আমি ভিকটিম, আমাকে বিজ্ঞ আদালত ডাকলো না, আমার মামলার তদন্তকারী কর্মকর্তাকে ডাকলো না। এখন এটা পুলিশের গাফিলতি না আদালতের গাফিলতি, এটা তো আসলে আইন সম্পর্কে আমরা ততটা বুঝিও না। আমরা যতটুকু জানি, বর্তমান যে অবস্থা বাংলাদেশের, চুরি ডাকাতি ছিনতাই অপহরণ ধর্ষণ যেভাবে হচ্ছে, তাতে বিজ্ঞ আদালত এত বড় একটা ঘটনার, যেখানে মিডিয়া হয়েছে, গণমাধ্যম ব্যক্তিরা, বিভিন্ন নিউজ পোর্টাল এটা আপনার করছে, আপনার সংবাদ করছে, আপনার 71 টেলিভিশনে এটা একটা নিউজ হয়েছে। এত বড় একটা ঘটনা, যেখানে আমাকে 7-8 গাড়ি প্রশাসন দিয়ে উদ্ধার করলো রাত 2:30টার সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলশানের নেতৃবৃন্দ ছিল, তারাও উদ্ধার করলো প্রশাসনের সাথে গিয়ে আমাকে। আমি তাদের প্রতিও শ্রদ্ধাশীল। আমাকে এইভাবে আঘাত করলো, আজকে আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আপনি কতদিন যাবত হাসপাতালে ভর্তি? আমি হাসপাতালে ভর্তি, আমি আজকেই হাসপাতালে অ্যাডমিট হয়েছি। এতদিন আমি এই কর্মীটলা যে আপনার যে নেফ্রোলজি বিভাগের যে প্রধান ডাক্তার আনোয়ারুল হক ফরাজি সাহেবের তত্ত্বাবধানে প্রাইভেটের চিকিৎসাধীন ছিলাম। গতকালকে আমার সব রিপোর্ট আসার পরে উনি দেখে আজকে আমাকে এখানে ভর্তি করতে। আমার কিডনির পয়েন্ট বেড়ে গেছে, বর্তমানে 6-এর উপরে পয়েন্ট, যেটা স্বাভাবিক অবস্থায় একটা মানুষের 2 থাকে, সেটা 6+ আর কি, 2-র জায়গায় 6+ হয়ে গেছে। এটা যখন তখন আমি এখন মৃত্যুর ঝুঁকিতে আছি, এবং আমার গায়ে প্রচণ্ড জ্বর, ব্যথা, হাতুড় দিয়ে আঘাত করা হয়েছে, কারেন্টের শর্ট দিছে, এবং আমার 2 পা একজন ধরে রাখছে, 2 হাত একজন ধরে রাখছে, মাথা একজন ধরে রাখছে। আমার গলাতে অটোমেটিকলি গরু জবাই করার ছুরি ধরা হয়েছে, আমাকে জবাই করবে। তখন আর কি আমি অটোমেটিকলি কলমা পড়ে ফেলছি রাত 12টার সময়, যখন আমার পরিবার থেকে কেউ টাকা দিচ্ছে না, 70 লাখ টাকা তাদের দাবি। হ্যাঁ, এবং আমার ভিডিও করতে, মিথ্যা ভিডিও। গুলশান থানার ওসি মহোদয় ফোন দিছে যে আপনারা ওনাকে ছেড়ে দেন, থানায় নিয়ে আসেন, আপনাদের দায় দাবি কি বলেন। ওসি মহোদয়ের সাথে চরম খারাপ আচরণ করছে তারা। এই কিসের ওসি আপনি, আপনার নাম কি, কবে আসছেন এই থানায়? এই ডিসি সাহেব কথা বলবে, কমিশনার সাহেব কথা বলবে আপনার সাথে। এটা কি যারা সন্ত্রাস তারা এগুলো তারা, ঠিক আছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে ওরা নাকি 2 দিন পরে যেদিন ধরলো তারপর দিনই ছাড়া পেয়ে গেল, সেক্ষেত্রে কি আপনি কি ওসির কোনো? পরের দিন না, এটা আমি খবর পেয়েছি গতকালকে। এটা হচ্ছে আপনার গত রবিবার কি সোমবারে তারা জামিন পেয়েছে। শুক্রবারে তো তাদেরকে চালান দিয়েছে আপনার গুলশান থানা 28 তারিখে, 29 তারিখ তো শনিবার, সেদিনও তো কোর্ট বন্ধ।
হয়তো রবিবার সকালে তারা জামিন পাইছে। সেক্ষেত্রে কি আপনি কি ওসির বা এসআই যে ছিল, সেই আইও যে ছিল, এটা আমি বলতে পারবো না, কারণ এটা আইনের সিস্টেম কি, তারা কিভাবে রিমান্ড চাবে, কিভাবে আদালতে আমাকে হাজির করবে, এটা আসলে পুলিশের বিষয়। আমি তো আসলে আইন ওইভাবে পড়িও নাই। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, এখন একটা চুরি মামলার আসামিও 20 দিনের আগে জামিন পায় না। সেখানে অপহরণ, মুক্তিপণ, যেখানে আমার মামলার ধারা 323, 325, 365, 385, 379, 386, 506 এতগুলো ধারায় বিজ্ঞ আদালত কিভাবে আসামিদেরকে জামিন দেয়? হয়তো বা আদালতের নিয়মে জামিন দিয়েছে। এটাও আমার এটা কার কিসের গাফিলতির কারণে হলো? এটা কি প্রশাসনের, পুলিশের গাফিলতি, না আদালতই ইচ্ছাকৃতভাবে জামিন দিয়ে দিল কোনো সিস্টেমে? এটা আমি আসলে বলতে পারতেছি না। তো আমার এটা আমি আপনাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আমার আমি জানাতে চাই সবাইকে, আমার উপরে এত বড় একটা অবিচার হওয়ার পরে বিজ্ঞ আদালত কিভাবে জামিন দেয়। এটা এখন আদালতের গাফিলতি না পুলিশের গাফিলতি এটা আমি জানি না। এটা পুলিশের গাফিলতি হলে আদালত দেখবে, আদালতের গাফিলতি হলে এটা আপনারা দেখবেন। হ্যাঁ, এই যে আমাকে জোরপূর্বক নিয়ে গিয়ে চেকে সই করানো, হ্যাঁ, সেই চেক করে আপনার এখন আসামিদের কাছে থেকে পুলিশ উদ্ধার করছে কিনা তাও জানি না। আপনার চেকটা আমি এক পর্যায়ে সিনাই নিয়ে নিয়েছিলাম আমাকে উদ্ধার করার সময়। তো আপনার স্ট্যাম্পে সই করাতে চাইছিল, স্ট্যাম্প পুলিশ উদ্ধার করছে। আমার 2টা মোবাইল উদ্ধার করছে। আমার ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্ট থেকে যাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে 3 লক্ষ, সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো দিলাম, সেটাও জাস্টিফাই পুলিশ করছে কিনা জানি না। ব্যাংক স্টেটমেন্টের আর কি আমার ওই মোবাইল অ্যাপসে দিয়ে দিয়েছি, আমি স্ক্রিনশট দিয়েছি তাদেরকে কোন কোন অ্যাকাউন্টে কত লাখ টাকা নিয়েছে। তো আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটতেছে, কালকে অন্য আরেকজনের সাথে ঘটবে। এটার বিচার যদি এরকম না পায় তাহলে দেশের আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না। হ্যাঁ, দিন দিন অপরাধ বেড়েই চলবে। তাহলে আমরা তো সাধারণ মানুষ, এই দেশে ব্যবসা করি, সরকারকে আমরা ভ্যাট ট্যাক্স দিই। আমি না হয় একটা ব্যবসায়ী, একটা সাধারণ মানুষের উপর যখন এরকম ঘটনা ঘটবে, তো সে মানুষটাও যদি এরকম বিচার না পায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই দেশের সাধারণ নাগরিক কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে আমাকে পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গিয়ে উদ্ধার করলো, এরকম প্রোটেকশন আমাদেরকে প্রশাসন কয়দিন দিয়ে রাখবে? আদালত তো এগুলো খতিয়ে দেখা উচিত। প্রশাসন যদি প্রশাসনের কোনো নাও দিয়ে থাকে, আদালতের তো উচিত ছিল যে মামলার এতগুলো ধারা, এত বড় একটা ঘটনা, ঠিক আছে, আমি জামিনটা আজকের মতো মুলতবি রেখে আমি প্রশাসনকে ডাকি যে এটার ঘটনা কি, এটার ভিকটিম কোথায়, এর ভিকটিমের আলামত কি কি আছে, কিভাবে তাকে উদ্ধার করা হলো। পুলিশ যদি কিছু আদালতে নাও দিয়ে থাকে, আদালতের তো উচিত ছিল পুলিশের কাছে চাওয়া, প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে সে ব্যবস্থা নিত, সে ওই দিনই জামিন দিয়ে দিতে হবে আদালতের। তাহলে এইখানে আমরা কি ভেবে দেবো? তাহলে আদালতও কি, বিচারও কি এখন আর কি টাকার বিনিময়ে বিকৃতি হচ্ছে কিনা, এটা তো আসলে আমাদের ভাবার বিষয়। এখন এতদিন তো জানতাম বাংলাদেশের বিচার ব্যবস্থাটা অন্তত আমরা সাধারণ নাগরিক আদালতে গেলে বিচারটা আমরা পাই। প্রশাসন, থানা, পুলিশ একটু সমস্যা হলেও আদালতে গেলে আমরা 100% বিচার না পেলেও 80%, 70% বিচার পাই আমরা। এখন তো দেখতেছি সেই জায়গায় 10% বিচারেরও সম্ভাবনা নাই। এখন তো পুলিশ সঠিক, আদালতই দেখতেছি গরমিল। এত বড় একটা এজাহার, পুলিশ কি আলামত দিল না দিল সেটা পুলিশের বিষয়। আদালত এজাহার থেকে, মামলার ধারা থেকে আদালতের উচিত ছিল পুলিশের কাছে চাওয়া। এটার ঘটনা কি, সে জামিনটা দিত, 1 দিন পরে দিত, 2 দিন পরে দিত। সে পুলিশকে, মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালত ডাকতে পারতো, সতেজ করতে পারতো। সর্বশেষ আপনি কি চান এখন? আমি চাই এই ঘটনার সাথে যারা জড়িত তারা জামিনে বের হয়ে আসছে, নানান মাধ্যমে, হয়তো সরাসরি আমাকে না, নানানভাবে আমার কানে আসতেছে। আমার বিল্ডিংয়ের নিচে আশপাশের দোকানে এসে নাকি খোঁজ খবরও নিচ্ছে, তাদের পরিচয় দিচ্ছে না, উনি কি অফিসে আছে কিনা। এখন এটা কারা, এদের সদস্য হইতে পারে এই সিন্ডিকেটের, উনি অফিসে আসে কিনা। আমার বাসার আশপাশ দিয়েও ইদানিং দেখতেছে 2-3 দিন যাবৎ অপরিচিত মানুষ ঘোরাফেরা করতেছে। আবার দেখা যাচ্ছে যখন আমি তো জীবনের ভয়ে এখন আমার বাসাতেই আমি লোকজন রাখতেছি, আমার অফিস স্টাফ 2-4 জন, আমার আত্মীয় স্বজন এনে আমার বাসাতে 4-5 জন রেখে দিয়েছি আমি। তো আমরা তো আর সুইজারল্যান্ডের বাসিন্দা না, আমাদেরকে সরকার বৈধ লাইসেন্স করা আর্মস দিবে, আমাদের জীবন রক্ষার্থে আমাদের আমরা অস্ত্র ব্যবহার করতে পারবো। যে কারণে আত্মীয় স্বজন নিয়ে এসে রাখতে হয় বাসায় নিজেদের প্রোটেকশনের জন্য। তো আমি মনে করতেছি আবার আমার উপরে নতুন করে আবার হামলা হতে পারে। এই মামলা তোলার জন্য
কিংবা একটা বাড়তি চাপ দিতে পারে। আবার আমাকে অপহরণও করতে পারে তারা, যেহেতু তারা 2 দিনের মাথায় যদি এত বড় একটা ঘটনার আসামিদের জামিন হয়ে যায়, তা তো তাদের সাহস বেড়ে গেছে। তারা যে আবার পরবর্তীতে আমার উপরে অ্যাকশনে আসবে না, যে অ্যাকশন আবার 2 দিন পরে নয় বের হবে। তাদেরকে যে থানায় নিয়ে ওরকম পিটাইছে, ওসি সাহেব অবশ্য তাদেরকে কিছু তথ্য বের করার জন্য আমার সামনেই অনেক জিজ্ঞাসাবাদ করছে। তা আমি গুলশানের ওসির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি অত্যাধিক ভদ্র মানুষ, ভদ্রলোক। উনি আসলে ওনার হেল্প ছাড়া আমি উদ্ধার হতে পারতাম না। হ্যাঁ, তো এখন এইটা আদালত কিভাবে জামিন দেয় এটা আমার মাথায় ঢোকে না। এখন আমার জীবনের নিরাপত্তা কি, এটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। আমার জীবনের নিরাপত্তাটা দিবে কি? আমার পরিবারে আমার ওয়াইফ মামলার বাদী, তার জীবনের নিরাপত্তাটা দিবে কি? এই যে আজকে আমি যদি মারা যাই, আমার শিশু বাচ্চা, একটা মেয়ের বয়স 5 বছর, ছেলেটা হয়েছে আজ 2 মাস বয়স। এই যে আমার কিডনিতে প্রবলেম, অটোমেটিক ইনফেকশন, আমি এই যে বসতে পারিনি, এই যে বসে আপনার সাথে এখন কথা বলতেছি, আমি এই যে শুইতে গেলে আমার 10 মিনিট সময় লাগবে, দাঁড়াইতে গেলে 5 মিনিট সময় লাগবে। আমি যেটা অক্ষত মানুষকে আমাকে আর কি ক্ষত করে দেওয়া হলো, আমার কিডনি ড্যামেজ করে দেওয়া হলো। হয়তো ভাই যে আগামী পরশু শনিবার থেকে কিংবা কালকে থেকে আমার কিডনিতে ডায়ালিসিস চলবে। এই যে আমার অর্থনৈতিক ক্ষতি বিনা অপরাধে। হ্যাঁ, আমি যদি অপরাধ করে থাকি, সে অপরাধের বিচার আইন করবে, আদালত করবে, পুলিশ করবে। কিন্তু একজন তো আর কি অন্যায় হাতে তুলে নিতে পারে না, আইন তো হাতে তুলে নিতে পারে না। তো এখন আমার জীবনের নিরাপত্তা দিবে কে? মামলার বাদী আমার ওয়াইফের জীবনের নিরাপত্তা দিবে কে? আমার কিছু একটা হয়ে গেলে আমার সন্তানরা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনাদের মাধ্যমে আমি এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এইসব আসামিদেরকে এমন বিচার করা হোক যাতে ভবিষ্যতে আমার মতো এরকম অত্যাচারের শিকার, এরকম অন্যায়ের শিকার অন্য কোনো নাগরিককে না হতে।